আমাদের আজকের গল্প অশ্বত্থামা হত ইতি। লিখেছেন শিবরাম চক্রবর্তী। পাশের বাড়ি বেরি বেরি হওয়ার পর থেকেই মন খারাপ যাচ্ছিল। পাশের বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক যে ছিল তা নয়, সম্পর্ক হবার আশঙ্কাও ছিল না, কিন্তু বেরি বেরির সঙ্গে সম্পর্ক হতে কতক্ষণ? যে বেপরোয়া ব্যারাম কোনো দেশ থেকে এসে এত দূর পর্যন্ত এগুতে পেরেছে, তার পক্ষে আর একটু কষ্ট স্বীকার করা এমন কি কঠিন? কদিন থেকে শরীরটাও খারাপ বোধ করতে লাগলাম। মনের মধ্যে স্বগতোক্তি শুরু হয়ে গেল। ভালো করছো না হে অশ্বিনী, সময় থাকতে ডাক্তার দেখাও। মনের পরামর্শ মানতে হলো। ডাক্তারের কাছেই গেলাম, বিখ্যাত গজেন ডাক্তারের কাছে। আমাদের পাড়ায় ডাক্তার এবং ডাক্তার বলতে একমাত্র তাকেই বোঝায়। তিনি নানা রকমে পরীক্ষা করলেন, পালসের বিট গুনলেন, ব্লাড প্রেশার নিলেন, স্টেথিস্কোপ বসালেন, অবশেষে নিছক আঙ্গুলের সাহায্যে বুকের নানা স্থান বাজাতে শুরু করে দিলেন। বাজনা শেষ হলে বললেন, আর কিছু না, আপনার হার্ট ডায়ালেট করেছে। বলেন কি গজেন বাবু, আমার পিলে পর্যন্ত চমকে যায়। তিনি দারুণ গম্ভীর হয়ে গেলেন। কখনো বেরি বেরি হয়েছিল কি? হয়েছিল, পাশের বাড়িতে। ভয়ে ভয়ে বলতে হলো। ডাক্তারের কাছে ব্যারাম লুকিয়ে লাভ নেই। ঠিকই ধরেছি, বেরি বেরির আফটার এফেক্টই এই। তাহলে কি হবে? আমি অত্যন্ত কাতর হয়ে পড়লাম। তাহলে কি আমি আর বাঁচব না? একটু শক্ত বটে, সঙ্গীন কেস। এরকম অবস্থায় যে কোনো মুহূর্তে হার্ট ফেল করা সম্ভব। বলেন কি গজেন বাবু? না, আপনার কোনো কথা শুনবো না, আমাকে বাঁচাতেই হবে আপনাকে, করুণ কণ্ঠে বলি। তা যে করেই পারেন, আমি না বেঁচে থাকলে আমাকে দেখবে কে? আমাকে দেখবার আর কেউ থাকবে না যে? কেউ নেই আমার। 5 টাকা ভিজিট দিয়ে ফেললাম। আচ্ছা, চেষ্টা করে দেখা যাক, গজেন ডাক্তার বললেন। একটা ভিজিটালিসের মিক্সচার দিচ্ছি আপনাকে, নিয়মিত খাবেন, সারলে ওতেই সারবে। আমি আর 5 টাকা ওর হাতে গুঁজে দিলাম। তবে তাই কয়েক বোতল বানিয়ে দিন আমায়, আমি হরদম খাবো। না, হরদম নয়, দিনে 3 বার। আর কোথাও চেঞ্জে যান, চলে যান পশ্চিম টশ্চিম, গেলে ভালো হয়। সেখানে গিয়ে আর কিছুদিন একদম কমপ্লিট রেস্ট। প্রাণের জন্যে মরিয়া হতে বেশি দেরি লাগে না মানুষের। বললাম, আচ্ছা তাই যাচ্ছি না হয়। ডালটনগঞ্জে আমার বাড়ি, সেখানেই যাব। কমপ্লিট রেস্ট, বুঝছেন তো? হাঁটা চলা কি ঘোরাফেরা কি দৌড়ঝাঁপ কি কোনো কাজের পরিশ্রম একদম না। করেছেন কি মরেছেন, যাকে বলে হার্ট ফেল। দেখতে শুনতে দেবে না, সঙ্গে সঙ্গে খতম। বুঝেছেন তো অশ্বিনী বাবু? অশ্বিনী বাবু হাড়ে হাড়ে বুঝে গেছেন। ডাক্তার দেখাবার আগে বুঝেছেন এবং পরে বুঝেছেন। যেদিনই পাশের বাড়িতে বেরি বেরি সূত্রপাত হয়েছে, সেদিনই তিনি জেনেছেন তার জীবন সংশয়। তবু গজেন বাবুকে আশ্বস্ত করি, নিশ্চয়ই পরিশ্রম না করার জন্যই যা পরিশ্রম, তাই করব, আপনি নিশ্চিন্ত থাকুন। এখন থেকে অলস হবার জন্যই আমার নিরলস চেষ্টা থাকবে। এই বলে আমি ওরফে অশ্বিনী বাবু বিদায় নিলাম। মামারা থাকেন ডালটনগঞ্জে, সেখানে তাদের ক্ষেত খামার। মোটা বেতনের সরকারি চাকরি ছেড়ে দিয়ে জমি কিনে চাষবাস নিয়ে পড়েছেন। বেকার সমস্যা সমাধানের মতলব ছোটবেলা থেকেই মামাদের মনে ছিল, কিন্তু চাকরির জন্য তা করতে পারছিলেন না। চাকরি করলে আর মানুষ বেকার থাকে কি করে? সমস্যাই নেই তো সমাধান করবে কিসের? অনেকদিন মনোকষ্টে থেকে অবশেষে তারা চাকরি ছাড়লেন। তারপরেই এই চাষবাস। কলকাতার বাজারে তাদের তরকারি চালান আসে। সরকারি গর্বে অনেককে গর্বিত হতে দেখেছি, কিন্তু তরকারির গর্ব কেবল আমার মামাদের। একচেটে ব্যবসা, অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল, দেখার বাসনাও ছিল। এইবার এই রোগের অপূর্ব সুযোগে ডালটনগঞ্জে গেলাম। মামার বাড়িও যাওয়া হলো, চেঞ্জেও যাওয়া হলো, এবং চাই কি তাদের তরকারির সাম্রাজ্য চোখেও দেখতে পারি, চেখেও দেখতে পারি হয়তোবা। মামারা আমাকে দেখে খুশি হয়ে ওঠেন। বেশ বেশ, এসেছো যখন তখন থাকো কিছুদিন, বড় মামা বললেন। থাকবই তো, পায়ের ধুলো নিতে নিতে বলি, চেঞ্জের জন্যই তো এলাম।
মেজো মামা বলেন, এসেছো, ভালোই করেছো, এতদিনে পটলের একটা ব্যবস্থা হলো। ছোট মামা সায় দেন, হ্যাঁ, একটা দুর্ভাবনাই ছিল, যাক তা ভালোই হয়েছে। তিন মামাই যুগপৎ ঘাড় নাড়তে থাকেন। বুঝলাম মামাতো ভাইদের কারো গুরুভার আমার বহন করতে হবে, হয়তো তাদের পড়াশোনার দায়িত্ব নিতে হতে পারে। তা বেশ তো, ছেলে পড়ানো এমন কিছু শক্ত কাজ নয় যে হার্ট ফেল হয়ে যাবে। গুরুতর পরিশ্রম কিছু না করলেই হলো। টিউশনির যেগুলো শ্রমসাধ্য অংশ, পড়া নেওয়া, ভুল করলে শোধরাবার চেষ্টা করা, কিছুতেই ভুল না শোধরালে শেষে পাখাপেটা করা এবং মাস ফুরোলে প্রাণপণে বেতন বাগানো, এখন থেকেই এগুলো বাদ দিতে সতর্ক থাকলাম। হ্যাঁ, সাবধানেই থাকবো, রীতিমতোই, যাতে কান মলবার কষ্ট স্বীকারটুকুও না করতে হয়। বরঞ্চ প্রশ্রয় দেব পটলকে, যদি পড়াশোনায় ফাঁকি দিতে থাকে কিংবা কাঠফাটা রোদ জেগে উঠলেই ওর যদি ডান্ডাগুলি খেলার প্রবৃত্তি জেগে ওঠে, ভেগে পড়তে চাই, আমার উৎসাহই থাকবে ওর তরফে। ভ্রাতৃপ্রীতি আমার যতই থাক, প্রাণের চেয়ে পটল কিছু আমার আপনার নয়। তা মামাতো পটলই কি আর মাসতুতো পটলই কি। মামাতো ভাইদের সঙ্গে মোলাকাত হতে দেরি হলো না। তিনটে ডানপিটে বাচ্চা, মাথা পিছু একটি করে গুনে দেখলাম। এর মধ্যে কোনটি পটল বাজিয়ে দেখতে হয়। আলাপ শুরু করা গেল। তোমার নাম কি খোকা? রামঠনাঠন। হ্যাঁ, সে আবার কি? পরিচয়ের সূত্রপাতেই পিলে চমকে যায় আমার। দ্বিতীয় জনের অযাচিত জবাব আসে, আমার নাম ভট্টরিদাস হো। আমার তো দম আটকাবার জোগাড়। বাঙালির ছেলের এসব আবার কি নাম? এমন বিদঘুটে, এরকম বদনাম কেন বাঙালির? বড় মামা পরিষ্কার করে দেন, যে দেশে থাকতে হবে সেই দেশের দস্তুর মানতে হবে না? তা নইলে বড় হয়ে এরা এখানকার 10 জনের সাথে মিলেমিশে খাবে কিসে, মানিয়ে চলবেই বা কি করে? মেজো মামা বলেন, এসব বাবা ডালটনি নাম, যে দেশের যা দস্তুর। ছোট মামা বলেন, এখানকার সবাই বাঙালিকে বড় ভয় করে। আমরা ব্যবসা করতে এসেছি, যুদ্ধ করতে আসিনি তো। তাই এদের পক্ষে ভয়ঙ্কর সব বাঙালি নাম বাদ দিয়ে এদেশি সাদাসিদে নাম রাখা। তৃতীয়টিকে প্রশ্ন করতে আমার ভয় করে, তুমিই তবে পটল? ছেলেটির দিক থেকে একটা ঝটকা আসে, আমার নাম গিধড়। হার্টফেলের একটা বিষম ধাক্কা ভয়ানকভাবে কেটে যায়। পকেট থেকে বের করে চট করে এক দাগ ভিজিটালিস খেয়ে নি। পটল তবে কার নাম? তিনজনেই ঘাড় নাড়ে। জানহি না তো। তুমহারা নাম ক্যাজি? জিজ্ঞেস করে একজন। আমার নাম আমতা আমতা করে বলি, আমার নাম শিবরাম ঠনাঠন। জসমিন দেশে যদাচার। ডালটনগঞ্জের ডাল ভাঙা কায়দায় আমার নামটার একটা হিন্দি সংস্করণ বার করতে হয়। ভট্টরিদাস এগিয়ে এসে আমার হাতের শিশিটি হস্তগত করে। সিরাপ হ্যাঁ ক্যা? 3টি বোতল ওদের 3 জনের হাতে দেই। মেজো মামা একটি লেবেলের উপর দৃকপাত করে বলেন, সিরপ নেহি, ভিজিটালিস হ্যায়। খাও মত, তক উপর রখ দো। ভট্টরিদাসরাম ঠনাঠনকে বুঝিয়ে দেয়, সমঝাকুস ইসসে হি 10 টন বন্তি, এই দবাইছে। বড় মামা বলেন, শিবু, সেই কাল বিকেলে গাড়িতে উঠেছ, খিদে পেয়েছে নিশ্চয়ই, কিছু খেয়ে টেয়ে নাও আগে। ছোট মামা আমার দৃষ্টির জবাব দেন, তোমার দাদা মশায়ের সঙ্গে মামিরা সব তীর্থে গেছেন কিনা, তাই দিন কতর জন্য এই মহারাজকে কাজ চালানোর মতন রাখা হয়েছে। 23টা চাপাটি আর কুচ তরকারি নিয়ে মহারাজের আবির্ভাব হয়। 3টে চাপাটি বা চপেটাঘাত সহ্য করতেই প্রাণ যায়। তারপর কিছুতেই আর টানতে পারি না। মামারা হাসতে থাকেন। অগত্যা লজ্জায় পড়ে আর 2.5টা কোনো রকমে গলাধকরণ করি। টেনে টুনে পাঠাই গলার তলায়, ঠেলে ঠুলে। মামা ভয়ানক হাসেন, তোমার যে দেখি পাখির খোরাকে। আমি বলি, খেতে পারতাম, কিন্তু পরিশ্রম করা আমার ডাক্তারের নিষেধ কিনা। আঁচিয়ে এসে লক্ষ্য করি, আমার ভুক্তাবশেষ সেই 17.5টা চাপাটি ফ্রম রামঠনাঠন টু গিধড় চক্ষের পলকে নিঃশেষ করে এনেছে। এই দৃশ্য দেখাও কম শ্রমসাধ্য নয়। তৎক্ষণাৎ আর এক দাগ ভিজিটালিস খেতে হয়।
বড় মামা বলেন, চলো একটু বেরিয়ে আসা যাক। নতুন দেশে এসেছো, জায়গাটা দেখবে না, বলে আমাকে টেনে নিয়ে চলতে থাকেন। অনিচ্ছা সত্ত্বেও বেরুতে হয়। ডাক্তারের মতে বিশ্রাম দরকার, একেবারে কমপ্লিট রেস্ট। কিন্তু মামার রেস্ট কাকে বলে জানেন না। আলস্য ওদের দু চোখের বিষ। নিজেরা অলস তো থাকবেনই না, অন্য কাউকে থাকতেও দেবেন না। সারা ডালটনগঞ্জটা ঘুরলাম। অনেক দ্রষ্টব্য জায়গা দেখা গেল, যা দেখবার কোনো প্রয়োজনই ছিল না আমার কোনো দিন। পুরো 3.5 ঘন্টায় পাক্কা 11 মাইল ঘোরা হলো। প্রতি পদক্ষেপেই মনে হয় এই বুঝি হার্ট ফেল করলো, কিন্তু কোনো রকমে আত্মসংবরণ করে ফেলি। কি করে যে করি আমি নিজেই বুঝতে পারি না। বাড়ি ফিরে এবার 42টা চাপাটির সম্মুখীন হতে হয়। পাখির খোরাক বলে আমাকেই সব থেকে কম দেওয়া হয়েছে। পরে খাবো জানিয়ে এক ফাঁকে ওগুলো ছাদে ফেলে দিয়ে আসি। একটু পরে গিয়ে দেখি তার চিহ্নমাত্রও নেই। পাখির খোরাক তাহলে সত্যি। খাবার পর শোবার আয়োজন করছি। বড় মামা বলেন, আমাদের ক্ষেত খামার দেখবে চলো। ছোট মামা বলেন, দিবানিদ্রা খারাপ, ভারী খারাপ, ওতে শরীর ভেঙে পড়ে। আমি বলি, আজ আর না, কাল দেখব। তবে চলো দেহাতে গিয়ে আখের রস খাওয়া যাক। আখের ক্ষেত দেখেছো কখনো? আখের রসের লালসা ছিল। জিজ্ঞাসা করলাম, খুব বেশি দূরে নয় তো? আরে দূর কিসের, কাছেই তো, 2 কদম মোটে। কদমে কদম হয় জানি নে, পাক্কা 14 মাইল হাঁটা হলো। চোখে কদম ফুল দেখছি, তবু শুনি এই কাছেই, এসে পড়লাম বলে। প্রাণের আশা ছেড়েই দিয়েছি। মামার পাল্লায় পড়লে প্রাণ প্রায়ই থাকে না। রামায়ণ মহাভারতে তার প্রমাণ আছে। আরো 2 মাইল পরে দেহাত। আখের রস খেয়ে দেহ কাত করলাম। আমার অবস্থা দেখে মামার করুণা হলো বোধ হয়। দেহাতি রাস্তা ধরে এক্কা যাচ্ছিল একটা, সেটাকে ভাড়া করে ফেললেন। এক্কায় কখনো চড়িনি, কিন্তু চাপবার পর মনে হলো এর চেয়ে হেঁটে ফেরাই ভালো ছিল। এক্কার এমনই দাপট যে প্রতি মুহূর্তেই আমি আকাশে উদ্বৃত্ত হতে লাগলাম। এ যাত্রায় এতক্ষণ টিকে থাকলেও এ ধাক্কায় এবার গেলাম নির্ঘাত। সজ্ঞানে এক্কা প্রাপ্তির আর দেরি নেই, টের পেলাম বেশ। বাড়ি ফিরতে রাত হয়ে গেল। এক্কায় যতক্ষণ এসেছি তার 2/3 সময় আকাশে আকাশেই ছিলাম, এ কথা বলতে পারি। কিন্তু সেই আকাশে থাকাতেই সারা গায়ে দারুণ ব্যথা। হাড় পাঁজরা যেন ভেঙে গুঁড়িয়ে ঝরঝরে হয়ে গেছে, এরকম মনে হতে লাগলো। 33টা চাপাটির মধ্যে 3.25 খানা আত্মসাৎ করে শুয়ে পড়লাম। কোথায় রামলীলা হচ্ছিল মামারা দেখতে গেলেন। আমায় সঙ্গে যেতে সাধলেন, বারবার অভয় দিলেন যে 1 কদমের বেশি হবে না। আমি কিন্তু ঘুমের ভান করে পড়ে রইলাম। ডালটনি ভাষায় 1 কদম মানে যে 21 মাইল, তা আমি ভালো রকমই বুঝেছি। আলাদা বিছানা ছিল না, একটি মাত্র বড় বিছানা পাতা, তাতেই ছেলেদের সঙ্গে শুতে হলো। খানিকক্ষণেই বুঝতে পারলাম যে হ্যাঁ, সৌরজগতেই বাস করছি বটে। আমার আশেপাশে 3টি ছেলে যেন 3টি গ্রহ। তাদের কক্ষ পরিবর্তনের কামাই নেই। এই যেখানে একজনের মাথা দেখি, একটু পরেই দেখি সেখানে তার পা। খানিক বাদে মাথা বা পার কোনোটাই দেখতে পাই না। তারপরেই অকস্মাৎ তার কোনো একটার সঙ্গে আমার দারুণ সংঘর্ষ লাগে, চটকা ভেঙে যায়। আহত স্থানের শুশ্রূষা করতে থাকি, কিন্তু ওদের কারুর নিদ্রার বিন্দুমাত্রও ব্যত্যয় ঘটে না। ঘুমের ঘোরে যেন বোঁ বোঁ করে ঘুরছে ওরা। আমিও যদি ওদের সঙ্গে ঘুরতে পারতাম তাহলে বোধহয় তাল বজায় থাকতো, ঠোকাঠুকি বাঁধার সম্ভাবনাও কমতো কিছুটা। কিন্তু মুশকিল, এই ঘুরতে গেলে আমার ঘুমোনো হয় না, আর ঘুমিয়ে পড়লে ঘোরার কথা একদম ভুলে যাই। ছেলেগুলোর দেখছি পা দিয়েও বক্সিং করার বেশ ভালো অভ্যেস আছে, এবং সব সময়ে নট টু হিট বিলো দ্য বেল্ট এর নিয়ম মেনে চলে বলেও মনে হয় না। নাক এবং দাঁত খুব সতর্কভাবে রক্ষা করছি। ওদের ধাক্কায় কখন যে দেহচ্যুত হয় কেবলই এই ভয়। ঘুমনোর দফা তো রফা। ভাবছি আর চৌকিদারিতে কাজ নেই, মাটিতে নেমে শটান জমিদার হয়ে পড়ি। প্রাণ হাতে নিয়ে এমন করে ঘুমোনো যায় না, পোষায় না আমার।
এদিকে 2টো তো বাজে। নিচে নেমে শোবার উদ্যোগ করছি, এমন সময় নেপথ্যে মামাদের শোরগোল শোনা গেল। রামলীলা দেখে 2:30 বাজিয়ে ফিরছেন এখন। অগত্যা মাটি থেকে পুনরায় প্রমোশন নিতে হলো বিছানায়। মামারা আমাকে ঘুম থেকে জাগালেন, অর্থাৎ তাঁদের ধারণা যে জাগালেন। তারপর ঝাড়া 2 ঘন্টা রামলীলার গল্প চলল। হনুমানের লম্পঝম্প 3 মামাকেই ভারী খুশি করেছে। সে সমস্তই আমাকে শুনতে হলো। ঘুমে চোখের পাতা জড়িয়ে আসছিল, কেবল হুঁ হাঁ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ এক মামা প্রশ্ন করলেন, হনুমানের বাবাকে জানো তো শিবরাম? ঘুমের ঝোঁকে ইতিহাসটা ঠিক মনে আসছিল না। হনুমান প্লুরাল হলে মামাদের নাম করে দিতাম, সিঙ্গুলার অবস্থায় কার নাম করি? সংকোচের সহিত বললাম, জাম্বুবান নয় তো? বড় মামা বললেন, পাগল। মেজ মামা বললেন, যা আমরা নিঃশ্বাস টানছি তাই। ও, এতক্ষণে বুঝেছি। হঠাৎ আমার বুদ্ধি খুলে যায়, বলে ফেলি চট করে, ও যত সব রোগের জীবাণু। বড় মামা আবার বলেন, পাগলা। হু হু হু। মেজ মামাও আমায় দমিয়ে দেন, বলেন, না ও সব নয়, জীবাণু টিবাণুও না। তাহলে কি তবে? আমার তো ধারণা ছিল ওই সব প্রাণীরাই আমাদের শ্বাস প্রশ্বাসে যাতায়াত করে। আমি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলি। ছোট মামা বলেন, পবন দেব। সাক্ষাৎ পবন দেবকে নিঃশ্বাসে টানছি, এই কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়েছি, কিংবা হয়তো ঘুমাইনি। বড় মামা আমাকে টেনে তুললেন, ওঠো ওঠো, 4টে বেজে গেছে, ভোর হয়ে এলো। মুখ হাত ধুয়ে নাও, চলো বেরিয়ে পড়ি। আমরা সকলেই প্রাতঃভ্রমণ করি রোজ, তুমিও বেড়াবে আমাদের সঙ্গে। মেজ মামা বললেন, বিশেষ করে চেঞ্জে এসেছো যখন, হাওয়া বদলাতেই এসেছো তো। ছোট মামাও সায় দেন, ডালটনগঞ্জের হাওয়াই হলো আসল। হাওয়া খেতে এসে হাওয়াই যদি না খেলে তবে আর খেলে কি? চোখে মুখে জলের ছিটে দিয়ে মামাদের সঙ্গে বেরিয়ে পড়লাম। 8.5 মাইল হাঁটবার পর বড় মামা 2 ধারে যত দূর যায় বাহু বিস্তার করলেন, এই সবই আমাদের জমি। যতদূর চোখ যায় জমি, কেবল জমি চোখে পড়ে। মেজ মামা বলেন, এবার যা আলু ফলেছিল তা যদি দেখতে, পটলও খুব হবে এবার। ছোট মামা ঘাড় নাড়েন, আমরা সব নিজেরাই করি তো, জন্মজুরের সাহায্য নেই না। স্বাবলম্বনের মতো আর কি আছে? গতবারে আমরা 3 ভাইয়ে তুলে কুলিয়ে উঠতে পারলাম না। প্রায় 2.5 লক্ষ পটল এচড়েই পেকে গেল, বিলকুল বরবাদ। পাকা পটল তো চালান যায় না, কে কিনবে? বড় মামা দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন, তবুও তো প্রত্যেকে 10 লাখ করে তুলেছিলাম। মেজ মামা আশ্বাস দেন, যাক, এবার আর নষ্ট হবার ভয় নেই। ভাগ্নেটা এসে পড়েছে, বাড়তির ভাগটা ওই তুলতে পারবে। ছোট মামা বলেন, কিন্তু এবার পটল ফলেছেও দাঁড়া। তা ও পারবে, জোয়ান ছেলে, উঠে পড়ে লাগলে ও আমাদের ডবল তুলতে পারে। পারবে না? বড় মামা আমার পিঠ চাপড়ান। পৃষ্ঠপোষকতার ধাক্কা সামলে ক্ষীণস্বরে বলি, পটলের সিজনটা কবে? আর কি, দিন 7 পরেই পটল তোলার পালা শুরু হবে। ছোট মামার কাছে ভরসা পাই। 14 মাইল হেঁটে টলতে টলতে বাড়ি ফিরি। ফিরেই ভিজিটালিসের অন্বেষণে গিয়ে দেখি 3 বোতলই ফাঁক। গিধোড়কে জিজ্ঞেস করি, ক্যা হুয়া? গিধোড় জবাব দেয়, উ দোনো খা ডালা। ভট্টরিদাস প্রতিবাদ করে, নেহি জি, উ ভি খায়া। আপকো ভিজিটালিস উ ভি খাইস। কেবল খাইস নয়, আমাকেও খেয়েছে। মাথায় হাত দিয়ে বসে পড়ি। এই দারুণ পরিশ্রমের পর এখন কি করে হার্ট ফেলের হাত থেকে বাঁচি, আত্মরক্ষা করি আপনার। গজেন ডাক্তারকে চিঠি লিখতে বসলাম। কাল এসে অবধি আদ্যপান্ত সব ইতিহাস সবিশেষ দিয়ে অবশেষে জানাই, ভিজিটালিস নেই, ভালোই হয়েছে। আমার আর বাঁচবার সাধও নেই। বাঁচতে গেলে আমায় পটল তুলতে হবে, 1-8টা নয়, 3.5 লাখ পটল, তার বেশিও হতে পারে। তবে তুলতে হবে আমাকে। পত্রপাঠ এমন একটা ওষুধ চট করে পাঠাবেন যাতে এই পটল তোলার হাত থেকে নিষ্কৃতি পাই এবং সঙ্গে সঙ্গে আমার হার্ট ফেল করে। এ পর্যন্ত যা দারুণ খাটুনি গেছে, তাতেও যখন এই ডায়ালেটেড হার্ট আমার ফেল করেনি, তখন ওর ভরসা আমি ছেড়েই দিয়েছি। ওর উপর নির্ভর করে বসে থাকা যায় না।
3.5 লাখ পটল তোলা আমার সাধ্য নয়। তার চেয়ে আমি একবার একটিমাত্র পটল তুলতে চাই, পটলের সিজন আসার ঢের আগেই, যখন মরবারও আশা নেই, বাঁচবারও ভরসা নাস্তি। তখন এ জীবন রেখে কি লাভ? ইতি মরণাপন্ন কিংবা জীবনাপন্ন, বিনীত ইত্যাদি। 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ কেটে গেল, তবু ডাক্তারের কোনো জবাব নেই, ওষুধ পাঠাবার নাম নেই। কাল সকাল থেকে পটল পর্ব শুরু হবে ভেবে এখন থেকেই আমার হৃৎকম্প আরম্ভ হয়েছে। এঁচে রেখেছি মামারা রাত্রে রামলীলা দেখতে গেলেই সেই সুযোগে কলকাতার গাড়িতে শটকান দেব। কলকাতায় ফিরেই গজেন ডাক্তারের কাছে ছুটি। গিয়ে দেখি কম্পাউন্ডার 2 জন গালে হাত দিয়ে বসে আছে, রোগীপত্তর কিচ্ছু নেই। জিজ্ঞাসা করলাম, গজেনবাবু আসেননি আজ? কোথায় তিনি? 2-3 বার প্রশ্নের পর অঙ্গুলি নির্দেশে জবাব পাই। ও, এই বাড়ির তেতালায় গেছেন রোগী দেখতে বুঝি? উত্তর আসে, না, রোগী দেখতে নয়, আরো উপরে। আরো উপরে? আরো উপরে কি রকম? বাড়ির ছাদে নাকি? আমি অবাক হয়ে যাই। ঘুড়ি ওড়াচ্ছেন বুঝি? আজ্ঞে না, তারও উপরে। ছাদেরও উপরে? তবে কি এরোপ্লেনের সাহায্যে তিনি আকাশেই উঠছেন এখন? ডাক্তার মানুষের এ আবার কি ব্যারাম? বিস্ময়ের আতিশয্যে প্রায় ব্যাকুল হয়ে উঠি। এমন সময়ে ছোট কম্পাউন্ডারটি গুরুগম্ভীরভাবে অথচ সংক্ষেপে বলেন, তিনি মারা গেছেন। মারা গেছেন সে কি রকম? 10 দিনের মধ্যে 3য়-বার আমার পিলে চমকায়, হার্ট ফেল হয়। বুড়ো কম্পাউন্ডারটি বলেন, কি আর বলবো মশাই, এক চিঠি, এক সর্বনেশে চিঠি। ডালটনগঞ্জ থেকে, অশ্বিনীর না ভরণীর, কার এলো যেন। তাই পড়তে পড়তে ডাক্তারবাবুর চোখ উল্টে গেল। 2-3 শুধু বললেন, কি সর্বনাশ, কি সর্বনাশ। তারপরে আর কিছুই বললেন না। তার হার্ট ফেল হলো। নিজের পাড়ায় যতটা অপরিচিত থাকা যায়, এই জন্যেই গজেন ডাক্তারের কাছে আমি অশ্বিনী রূপ ধারণ করেছিলাম। আজ সেই ছদ্মনামের মুখোশ আর খুললাম না। নিজের কোনো পরিচয় না দিয়েই বাড়ি ফিরলাম। একবার ভাবলাম বলি যে, সেই সংকট মুহূর্তে ডাক্তারবাবুকে 1 ডোজ ভিজিটালিস দেওয়া উচিত ছিল, কিন্তু এখন আর বলে কি লাভ। ধন্যবাদ।